অডিও কথনে সবাইকে স্বাগতম। স্কুলের মাস্টার সুধাকান্ত বাবুর বিয়ে ঠিক হয়েছিল পাশের গায়ের আরতির সঙ্গে। দুর্ভাগ্যবশত বিয়ের তারিখের আগেই আরতি মেয়েটি মারা যায়। কিন্তু অনেক বছর পর সুধাকান্ত বাবু পথের ধারে একটি মেয়ের মৃতদেহ দেখে, যার মুখখানা অবিকল আরতির মতো। এটা কিভাবে সম্ভব? আজকে আমি পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের গল্প বৃহন্নলা। গল্পটি আমি দুটি পর্বে ভাগ করে পড়েছি। আজকে পড়ছি প্রথম পর্ব। অতি প্রাকৃত গল্পে গল্পের চেয়ে ভূমিকা বড় হয়ে থাকে। গাছ যত না বড়, তার ডালপালা তার চেয়েও বড়। এই গল্পেও তাই হবে। একটা দীর্ঘ ভূমিকা দিয়ে শুরু করব। পাঠকদের অনুরোধ করছি তারা যেন ভূমিকাটা পড়েন। এর প্রয়োজন আছে। আমার মামাতো ভাইয়ের বিয়ে। বাবা মার একমাত্র ছেলে, দেখতে রাজপুত্র না হলেও বেশ সুপুরুষ। এমএ পাশ করেছে। বাবার ব্যবসা দেখাশোনা করা এবং গ্রুপ থিয়েটার করা, এই দুইয়ে তার কর্মকাণ্ড সীমিত। বাবা আমার একমাত্র ছেলে হলে যা হয়, বিয়ের জন্য অসংখ্য মেয়ে দেখা হতে লাগলো। কাউকেই পছন্দ হয় না। কেউ বেশি লম্বা, কেউ বেশি বেঁটে, কেউ বেশি ফর্সা, কেউ বেশি কথা বলে। আবার কেউ কেউ দেখা গেল কম কথা বলে। নানান ফ্যাকড়া। শেষ পর্যন্ত যাকে পছন্দ হলো, সে মেয়ে ঢাকা ইডেন কলেজে বিএ পড়ে, ইতিহাসে অনার্স। মেয়ের বাবা নেই, মার অন্য কোথায় বিয়ে হয়েছে। মেয়ে তার বড় চাচার বাড়িতেই মানুষ, তিনিই তাকে খরচপত্র দিয়ে বিয়ে দিচ্ছেন। আমার মামা এবং মামি দুজনের কেউই এই বিয়ে সহজভাবে নিতে পারলেন না। যে মেয়ের বাবা নেই, মা আবার বিয়ে করেছে, পাত্রী হিসেবে সে তেমন কিছু না। তাছাড়া সে খুব সুন্দরীও না, মোটামুটি ধরনের চেহারা। আমার মামাতো ভাই তবু কেন জানি একবার মাত্র এই মেয়েটিকে দেখেই বলে দিয়েছে এই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। মেয়ের বাবা নেই তো কি হয়েছে? সবার বাবা কি চিরকাল থাকে নাকি? মেয়ের মার বিয়ে হয়েছে, তাতে অসুবিধাটা কি? অল্প বয়সে বিধবা হয়েছেন, তার তো বিয়ে করাই উচিত। এমন তো না যে দেশে বিধবা বিবাহ নিষিদ্ধ। মামা মামিকে শেষ পর্যন্ত মত দিতে হলো, তবে খুব খুশি মনে মত দিলেন না। কারণ মেয়ের বড় চাচাকেও তাদের খুবই অপছন্দ হয়েছে। লোকটা নাকি অভদ্রের চূড়ান্ত, ধরাকে সরা জ্ঞান করে, চামার টাইপ। বিয়ের দিন তারিখ ঠিক হলো। এক মঙ্গলবার কাক ডাকা ভোরে আমরা একটা মাইক্রোবাস এবং একটা সাদা রঙের টয়োটায় করে রওনা হলাম। গন্তব্য ঢাকা থেকে 90 মাইল দূরের একটা মফস্বল শহর। মফস্বল শহরের নামটা আমি বলতে চাচ্ছি না, গল্পের জন্য সেই নাম জানার প্রয়োজনও নেই। 33 জন বরযাত্রী, অধিকাংশই ছেলে ছোকরা। হইচইয়ের চূড়ান্ত হচ্ছে। এই মাইক বাজছে, এই মাইক্রোবাসের ভেতর ব্রেক ড্যান্স হচ্ছে, এই পটকা ফুটছে। ফাঁকা রাস্তায় এসে মাইক্রোবাসের গিয়ার বক্সে কি যেন হলো। একটু পরপর বাস থেমে যায়। সবাইকে নেমে ঠেলতে হয়। পরযাত্রীদের উৎসাহ তাতে যেন আরো বাড়ল। শুধু আমার মামা অসম্ভব গম্ভীর হয়ে পড়লেন। আমাকে ফিসফিস করে বললেন, এই হচ্ছে অলক্ষণ, খুবই অলক্ষণ। রওনা হবার সময় একটা খালি জগ দেখেছি, তখনই মনে হয়েছে কিছু একটা হবে। গিয়ার বক্স গেছে, এখন দেখবি চাকা পাংচার, না হয়ে পারেই না। হলো তাই। একটা কালভার্ট পার হবার সময় চাকার হাওয়া চলে গেল। মামা বললেন, কি দেখলি? বিশ্বাস হলো আমার কথা? এখন বসে বসে আঙুল চোষ। স্পেয়ার চাকা লাগাতেও অনেক সময় লাগলো। মামা ছাড়া অন্য কাউকে বিচলিত হতে দেখলাম না। বরযাত্রীদের উৎসাহ মনে হলো আরো বেড়েছে। চিৎকার হইচই হচ্ছে, একজন গান গাওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র বিয়ে বাড়িতে পৌঁছানোর পরই সবার উৎসাহে খানিকটা ভাটা পড়ল। মফস্বল শহরের বড় বাড়িগুলি সাধারণত যেরকম হয়, সেরকম একটা পুরনো ধরনের বাড়ি। এইসব বাড়িগুলি এমনিতেই খানিকটা বিষণ্ণ প্রকৃতির হয়। এই বাড়ি দেখে মনে হলো বিরাট একটা শোকের বাড়ি। খাঁ খাঁ করছে চারদিক। লোকজন নেই,
কলা গাছ দিয়ে একটা গেটের মতো করা হয়েছে, সেটাকে গেট না বলে গেটের প্রহসন বলাই ভালো। একদিকে রঙিন কাগজের চেইন, অন্যদিকে খালি। হয় রঙিন কাগজ কম পড়েছে, কিংবা লোকজনের গেট প্রসঙ্গে উৎসাহ শেষ হয়ে গেছে। আমার মামা হতভম্ব। বরযাত্রীরা মুখ চাওয়াচাওয়ি করছে। ব্যাপারটা কি? হাফ শার্ট পরা এক চ্যাংড়া ছেলে এসে বলল, আপনারা বসেন, বিশ্রাম করেন। আমি বললাম, আর লোকজন কোথায়? মেয়ের বড় চাচা কোথায়? সেই ছেলে শুকনো গলায় বলল, আছে, সবাই আছে, আপনারা বিশ্রাম করেন। আমি বললাম, কোনো সমস্যা হয়েছে? সেই ছেলে ফ্যাকাশে হাসি হেসে বলল, জি না, সমস্যা কিসের? এই বলেই সে বাড়ির ভেতর ঢুকে গেল, আর বেরুলো না। বসার ঘরে চাদর পেতে বরযাত্রীদের বিশ্রামের ব্যবস্থা, বারান্দায় গোটা দশেক ফোল্ডিং চেয়ার। বিয়েবাড়ির সজ্জা বলতে এইটুকুই। মামা বললেন, বলেছিলাম না অলক্ষণ, এখন বিশ্বাস হলো? কি কাণ্ড হয়েছে কে জানে। আমার তো মনে হয় বাড়িতে মেয়েই নেই, কারো সঙ্গে পালিয়ে টালিয়ে গেছে। মুখে জুতার বাড়ি পড়ল, স্রেফ জুতার বাড়ি। মামা অল্পতেই উত্তেজিত হন। গত বছর তার ছোটখাটো স্ট্রোক হয়ে গেছে। উত্তেজনার ব্যাপারগুলি তার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি মামাকে সামলাতে চেষ্টা করলাম। হাসি মুখে বললাম, হাত মুখ ধুয়ে একটু শুয়ে থাকুন তো মামা, আমি খোঁজ নিচ্ছি কি ব্যাপার। মামা তীব্র গলায় বললেন, হাত মুখটা ধোবো কি দিয়ে শুনি? হাত মুখ ধোবার পানি কেউ দিয়েছে? বুঝতে পারছিস না? এরা বেইজ্জতির চূড়ান্ত করার চেষ্টা করছে। কি যে বলেন মামা! কথা যখন অক্ষরে অক্ষরে ফলবে, তখন বুঝবি কি বলছি। কাপড় চোপড় খুলে ন্যাংটো করে সবাইকে ছেড়ে দেবে, পাড়ার লোক এনে ধোলাই দেবে। আমার কথা বিশ্বাস না হয় লিখে রাখ। মামার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই খালি গায়ে নীল লুঙ্গি পরা এক লোক প্লাস্টিকের বালতিতে করে এক বালতি পানি এবং একটা মগ নিয়ে ঢুকলো। পাথরের মতো মুখ করে বলল, হাত মুখ ধোন, চা আইতাছে। মামা বললেন, খবরদার, কেউ চা মুখে দেবে না, খবরদার। দেখি ব্যাপার কি। ভেতর বাড়ি থেকে কান্নার শব্দ আসছে। বিয়ে বাড়িতে কান্না কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু এই কান্না অস্বাভাবিক লাগছে। মধ্যবয়স্ক এক লোক এক বিশাল কেটলিতে করে চা নিয়ে ঢুকলো। আমি তাকে বললাম, ব্যাপার কি বলেন তো ভাই? সেই লোক বলল, কিছু না। ভেতর বাড়ির কান্না এই সময় তীব্র হলো। কান্না এবং মেয়েলি গলায় বিলাপ। কান্না যেমন হঠাৎ তুঙ্গে উঠেছিল, তেমনি হঠাৎই নেমে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গেই মেয়ের বড় চাচা ঢুকলেন। ভদ্রলোককে দেখেই মনে হলো তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তিনি নিচু গলায় যা বললেন তা শুনে আমরা স্তম্ভিত। কি সর্বনাশের কথা! জানলাম যে কিছুক্ষণ আগেই তার বড় ছেলে মারা গেছে। অনেকদিন থেকে অসুখে ভুগছিল। আজ সকাল থেকে খুব বাড়াবাড়ি হলো। সব এলোমেলো হয়ে গেছে এই কারণেই। তিনি তার জন্য লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত। তবে যত অসুবিধাই হোক, বিয়ে হবে। আজ রাতে সম্ভব হবে না, পরদিন। এই কথা বলতে বলতে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার মামা খুবই আবেগপ্রবণ মানুষ। অল্পতে রাগতেও পারেন, আবার সেই রাগ হিমশীতল পানিতে রূপান্তরিত হতেও সময় লাগে না। তিনি মেয়ের বড় চাচাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে ফেললেন। কাতর গলায় বললেন, আপনি আমাদের নিয়ে মোটেও চিন্তা করবেন না, আমাদের কিচ্ছু লাগবে না, আপনি বাড়ির ভেতরে যান বেয়াই সাহেব। অদ্ভুত একটা অবস্থা। এর চেয়ে যদি শুনতাম মেয়ে পালিয়ে গেছে, তাও ভালো ছিল, কারো ওপর রাগ ঢেলে ফেলা যেত। আমরা বরযাত্রীরা খুবই বিব্রত বোধ করছি। স্থানীয় লোকজন এখন দেখতে পাচ্ছি, তারা বোধহয় এতক্ষণ বাড়ির ভেতরে ছিলেন। আমরা বসার ঘরেই আছি। খিদে এক একজন প্রায় মরতে বসেছি। খাবার কোনো ব্যবস্থা হচ্ছে কিনা বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে খাবারের কথা জিজ্ঞেসও করা যায় না। একজন মামাকে কানে কানে এই ব্যাপারের কথা বলতেই তিনি রাগী গলায় বললেন, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়েছে?
এত বড় একটা শোকের ব্যাপার আর তোমরা খাওয়ার চিন্তায় অস্থির। ছি 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 ছি। এক রাত না খেলে কি হয়? খবরদার, আমার সামনে কেউ খাবারের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমরা চুপ করে গেলাম। 12-13 বছরের ফুটফুটে একটি মেয়ে এসে পান ভর্তি একটা পানদান রেখে গেল। কাঁদতে কাঁদতে মেয়েটি চোখ ফুলিয়ে ফেলেছে, এখনো কাঁদছে। মামা মেয়েটিকে বললেন, লক্ষ্মী সোনা, তোমাদের মোটেই ব্যস্ত হতে হবে না, আমাদের কিছুই লাগবে না। রাত 8টার দিকে থাকা এবং খাওয়ার সমস্যার একটা সমাধান হলো। স্থানীয় লোকজন ঠিক করলেন প্রত্যেকেই তাদের বাড়িতে 1-2 জন করে গেস্ট নিয়ে যাবেন। বিয়ে হবে পরদিন বিকেলে। আমাকে যিনি নিয়ে চললেন তার নাম সুধাকান্ত ভৌমিক। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি হবে। বেঁটে খাটো মানুষ, শক্ত সমর্থ চেহারা। এই বয়সেও দ্রুত হাঁটতে পারেন। ভদ্রলোক মৃদুভাষী। মাথার চুল ধবধবে সাদা। গেরুয়া রঙের একটা চাদর দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছেন বলেই কেমন যেন ঋষি ঋষি লাগছে। আমি বললাম, সুধাকান্ত বাবু, আপনার বাসা কত দূর? উনি বললেন, কাছেই। গ্রাম এবং মফস্বলের লোকদের দূরত্ব সম্পর্কে কোনো ধারণা নেই। তাদের কাছেই আসলে দিল্লি হনুজ দূরস্থের মতো। আমি হাঁটছি তো হাঁটছি। অগ্রহায়ণ মাস, গ্রামে এই সময় ভালো শীত থাকে। আমার গায়ে পাতলা একটা পাঞ্জাবি, শীত ভালোই লাগছে। আমি আবার বললাম, ভাই, কত দূর? কাছেই। আমরা একটা নদীর কাছাকাছি এসে পড়লাম। আঁতকে উঠে বললাম, নদী পার হতে হবে নাকি? পানি নেই, জুতা খুলে হাতে নিয়ে নিন। রাগে আমার গা জ্বলে গেল। এই লোকের সঙ্গে আসাই উচিত হয়নি। আমি জুতো খুলে পাজামা গুটিয়ে নিলাম। হেঁটে নদী পার হওয়ার কোনো আনন্দ থাকলেও থাকতে পারে, আমি কোনো আনন্দ পেলাম না। শুধু ভয় হচ্ছে কোনো গভীর খানাখন্দে পড়ে যায় কিনা। তবে নদীর পানি বেশ গরম। সুধাকান্ত বাবু বললেন, আপনাকে কষ্ট দিলাম। ভদ্রতা করে হলেও আমার বলা উচিত, না, কষ্ট কিসের? তা বললাম না। নদী পার হয়ে পায়জামা নামাচ্ছি। সুধাকান্ত বাবু বললেন, আপনি ছেলের কে হন? ফুফাতো ভাই। বিয়েটা না হলে ভালো হয়, সকালে সবাইকে বুঝিয়ে বলবেন। সে কি? মেয়েটার কারণে ছেলেটা মরল, এখন চট করে বিয়ে হওয়া ঠিক না, কিছুদিন যাওয়া উচিত। কি বলছেন এসব? ছেলেটা সকালবেলা বিষ খেয়েছে, ধুতরা বীজ। এই অঞ্চলে ধুতরা খুব হয়। আপনি বলছেন কি ভাই? ছেলের বাবা রাজি হলেই পারত, ছেলেটা বাঁচত। গোয়ার গোবিন্দ মানুষ, তার না মানেই না। ছেলে মেয়ের এই প্রেমের ব্যাপারটা সবাই জানে নাকি? জানবে না কেন? মফস্বল শহরে এসব চাপা থাকে না। আপনাদের শহরের অন্য কথা। আকসার হচ্ছে। আমার মনটা খারাপ হয়ে গেল। এ কি সমস্যা? বাকি দু বাকি পথ দুজন নীরবে পার হলাম। পুরোপুরি নীরব বলাটা বোধহয় ঠিক হলো না। ভদ্রলোক নিজের মনেই মাঝে মাঝে বিড়বিড় করছিলেন। মন্ত্রতন্ত্র পড়ছেন বোধহয়। মন্ত্রতন্ত্র পড়ছেন বোধহয়। ভদ্রলোকের বাড়ি একেবারে জঙ্গলের মধ্যে। একতলা পাকা দালান, প্রশস্ত উঠোন, উঠোনের মাঝখানে তুলসী মঞ্চ। বাড়ির লাগোয়া দুটি প্রকাণ্ড কামিনী গাছ। একপাশে কুয়া আছে। হিন্দু বাড়িগুলো যেমন থাকে, ছবির মতো পরিচ্ছন্ন। উঠোনে দাঁড়াতেই মনে শান্তি শান্তি একটা ভাব হলো। আমি বললাম, এত চুপচাপ কেন? বাড়িতে লোকজন নেই? না। আপনি একা নাকি? হুম। বলেন কি, একা একা এত বড় বাড়িতে থাকেন? আগে অনেক লোকজন ছিল, কিছু মরে গেছে, কিছু চলে গেছে ইন্ডিয়াতে। এখন আমি একাই আছি। আপনি স্নান করে ফেলুন। স্নান ফান লাগবে না, আপনি কিছু খাবারের ব্যবস্থা করুন, তাহলেই হবে। একটু সময় লাগবে, রান্নার জোগাড় করতে হবে। আপনি কি এখন রান্না করবেন?
রান্না না করলে খাবেন কি? বেশিক্ষণ লাগবে না। ভদ্রলোক গামছা, সাবান এবং একটা ভদ্রলোক গামছা, সাবান এবং একটা জলচৌকি এনে কুয়ার পাশে রাখলেন। স্নান করে ফেলুন। সারাদিন জার্নি করে এসেছেন, স্নান করলে ভালো লাগবে। কুয়ার জল খুব ভালো। দিন, আমি জল তুলে দিচ্ছি। আপনাকে তুলতে হবে না, আপনি বরং রান্না করুন। খিদে চোখ অন্ধকার হয়ে আসছে। এই লুঙ্গিটা পরুন, ধোয়া আছে। আজ সকালেই সোডা দিয়ে ধুয়েছি। আমার আবার পরিষ্কার থাকার বাতিক আছে। নোংরা সহ্য করতে পারি না। ভদ্রলোক যে ভদ্রলোক যে ভদ্রলোক যে নোংরা সহ্য করতে পারেন না, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি রান্না করতে বসেছেন উঠোনে। উঠোনেই পরিষ্কার ঝকঝকে দুটি মাটির চুলা। সুধাকান্তবাবু চুলার সামনে জলচৌকিতে বসেছেন। থালা, বাটি, হাঁড়ি সবই দেখি 2-3 বার করে ধুচ্ছেন। সুধাকান্তবাবু, বলুন, আপনি বিয়ে করেননি? না। চিরকুমার? ওই আর কি। আপনি করেন কি? শিক্ষকতা করি, হাই স্কুলের অঙ্কের শিক্ষক, মনোহরদী হাই স্কুল। রান্নাবান্না আপনি নিজেই করেন? হ্যাঁ, নিজেই করি। একবেলা রান্না করি, একবেলা ভাত খাই, আর সকালে চিড়া, ফলমূল এসব খাই। কাজের লোক রাখেন না কেন? দরকার পড়ে না। খালি বাড়ি পড়ে থাকে, চুরি হয় না? না, চোর নেবে কি? আমি একজন দরিদ্র মানুষ। আপনি স্নান করে নিন, স্নান করলে ভালো লাগবে। অপরিচিত জায়গায় ঠান্ডার মধ্যে গায়ে পানি ঢালার আমার কোনোই ইচ্ছা ছিল না। কিন্তু সুকান কিন্তু সুধাকান্তবাবু মনে হচ্ছে আমাকে না ভিজিয়ে ছাড়বেন না। লোকটি সম্ভবত সূচিবায়ুগ্রস্ত। কুয়ার পানি নদীর পানির মতো গরম নয়, খুব ঠান্ডা। পানি গায়ে দিতেই গা জুড়িয়ে গেল। সারাদিনের ক্লান্তি, বিয়েবাড়ির উদ্বেগ, মৃত্যু সংক্রান্ত জটিলতা মৃত্যু সংক্রান্ত জটিলতা সব ধুয়ে মুছে গেল। চমৎকার লাগতে লাগলো। তাছাড়া পরিবেশটাও বেশ অদ্ভুত। পুরনো ধরনের একটা বাড়ি, ঝকঝকে উঠোনের শেষ প্রান্তে শ্যাওলা ধরা প্রাচীন কুয়া, আকাশে পরিষ্কার চাঁদ, কামিনী ফুলের গাছ থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ। এক ঋষির মতো চেহারার এক ঋষির মতো চেহারার চিরকুমার বৃদ্ধ এক ঋষির মতো চেহারার চিরকুমার বৃদ্ধ রান্না বসিয়েছেন, যেন বিভূতিভূষণের উপন্যাসের কোনো দৃশ্য। সুধাকান্তবাবু, বলুন, রান্না কত দূর? দেরি হবে না। একা একা থাকতে আপনার খারাপ লাগে না? না, অভ্যাস হয়ে গেছে। বাসায় ফিরে আপনি করেন কি? তেমন কিছু করি না, চুপচাপ বসে থাকি। ভয় লাগে না? সুধাকান্তবাবু এই প্রশ্নের জবাব দিলেন না। খাবার আয়োজন সামান্য, তবে এত চমৎকার রান্না আমি দীর্ঘদিন খাইনি। একটা কিসের যেন ভাজি, তাতে 5 ফোড়নের গন্ধ, খেতে একটু টকটক। বেগুন দিয়ে ডিমের তরকারি, তাতে ডালের বড়ি দেওয়া। ডালের বড়ি এর আগে আমি খাইনি। এমন একটা সুখাদ্য দেশে প্রচলিত আছে, তাই আমার জানা ছিল না। মুগের ডাল, ডালে ঘি দেওয়াতে অপূর্ব গন্ধ। আমি বললাম, সুধাকান্তবাবু, এত চমৎকার খাবার আমি আমার জীবনে খাইনি। দীর্ঘদিন মনে থাকবে। সুধাকান্তবাবু বললেন, আপনি ক্ষুধার্ত ছিলেন, তাই এত ভালো লেগেছে। রুচির রহস্য ক্ষুধায়। যেখানে ক্ষুধা নেই, সেখানে রুচিও নেই। আমি চমৎকৃত হলাম। লোকটির চেহারাই শুধু দার্শনিকের মতো না, কথাবার্তাও দর্শন ঘেঁষা। সুধাকান্তবাবু উঠোনে পাটি পেতে দিলেন। খাওয়া দাওয়ার পর সিগারেট হাতে সেখানে বসলাম। কিছুক্ষণ গল্পগুজব করা যেতে পারে। সুধাকান্তবাবুকে অবশ্য আমি খুব আলাপী লোক বলে মনে করছি না। এই যে দীর্ঘ সময় তার সঙ্গে আছি,
তিনি এর মধ্যে আমার নাম জানতে চাননি, আমি কি করি তাও জানতে চাননি। আমি এই মানুষটির প্রতি যথেষ্ট আগ্রহ বোধ করছি, কিন্তু এই লোকটা আমার প্রতি কোনো আগ্রহ বোধ করছে না। অথচ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যারা মাস্টারি করে তারা কথা বলতে খুব পছন্দ করে, অকারণেই কথা বলে। প্রতি মিনিট প্রায় মিনিট 15 আমরা চুপচাপ বসে থাকার পর সুধাকান্ত বাবু আমাকে অবাক করে দিয়ে বললেন, আপনি জিজ্ঞেস করছিলেন একা একা আমি এই বাড়িতে থাকতে ভয় পাই কিনা, তাই না? আমি বললাম, হ্যাঁ তাই। সুধাকান্ত বাবু বললেন, ভয় পাই, প্রায় রাতেই ঘুমোতে পারি না, জেগে থাকি। ঘরের ভেতর আগুন করে রাখি, হ্যারিকেন জ্বালানো থাকে। ওরা আগুন ভয় পায়, আগুন থাকলে কাছে আসে না। আমি অবাক হয়ে বললাম, কারা? তিনি জবাব দিলেন না। আমি বললাম, আপনি কি ভূত প্রেতের কথা বলছেন? হ্যাঁ। আমি মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। পৃথিবী কোথায় চলে গিয়েছে এই বৃদ্ধ তা বোধহয় জানে না। চাঁদের পিঠে মানুষের জুতোর ছাপ পড়েছে। ভাইকিং উপগ্রহ নেমেছে মঙ্গলের মরুভূমিতে। ভয়েজার 1 এবং 2 উড়ে গেছে বৃহস্পতির কিনারা ঘেঁষে। আর এই অঙ্কের শিক্ষক ভূতের ভয়ে ঘরে আগুন জ্বালিয়ে রাখছে, কারণ অশরীরীরা আগুন ভয় পায়। আমি বললাম, আপনি কি ওদের দেখেছেন কখনো? না। ওদের পায়ের শব্দ পান? তাও না। তাহলে? বুঝতে পারি। বুঝতে পারেন? জি, আপনি যখন আছেন আপনিও বুঝবেন। ওদের কাণ্ডকারখানা দেখতে পাবো তাই বলছেন? হুম, তবে ওদের না, একজন শুধু আসে। তাও ভালো যে একজন আসে। আমি ভেবেছিলাম দলবল নিয়ে বোধহয় চলে আসে, নাচ গান হই হল্লা করে। আপনি আমার কথা একেবারেই বিশ্বাস করছেন না, না? ঠিকই ধরেছেন, বিশ্বাস করছি না। অবশ্য এই মুহূর্তে আমার গা ছমছম করছে, কারণ আপনার পরিবেশটা ভৌতিক। সুধাকান্ত বাবু বললেন, ওরা কিন্তু আছে। আমি চুপ করে রইলাম। এই বৃদ্ধের সঙ্গে ভূত আছে কি নেই তা নিয়ে তর্ক করার কোনো অর্থ হয় না, থাকলে থাকুক। আমার কাছে যে আসে আমার কাছে যে আসে সে একটা মেয়ে। তাই নাকি? জি, 11-12 বছর বয়স। বুঝলেন কি করে তার 11-12 বছর বয়স? আপনাকে বলেছে? জি না, অনুমান করে বলছি। তার নাম কি, নাম জানেন? জি না। সে এসে কি করে? সুধাকান্ত বাবু বললেন, মেয়েটি যে আসছে এই কি যথেষ্ট নয়? তার কি আর কিছু করার প্রয়োজন আছে? আমি চুপ করে গেলাম। আসলেই তো, অশরীরী একটা বালিকার উপস্থিতিই তো যথেষ্ট। সুধাকান্ত বাবু বললেন, আপনি নিজেও হয়তো দেখতে পারবেন। আমি চমকে উঠলাম। ভদ্রলোক সহজ স্বরে বললেন, আমি ছাড়াও অনেকে দেখেছে। সুধাকান্ত বাবু ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন এবং তার প্রায় সঙ্গে সঙ্গে বিকট একটা হাসি শুনলাম। উঠোন কাঁপিয়ে গাছপালা কাঁপিয়ে হো হো করে কে যেন হেসে উঠল। সুধাকান্ত বাবু পাশে না থাকলে অজ্ঞানী হয়ে যেতাম। আমি তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে বললাম, কে? কে? সুধাকান্ত বাবু বললেন, ওটা কিছু না। আমি ভয় জড়ানো গলায় বললাম, কিছু না মানে? ওটা খাটাস, মানুষের মতো শব্দ করে হাসে। বলেন কি? খাটাসের নাম তো এই প্রথম শুনলাম। এ তো ভূতের বাবা বলে মনে হচ্ছে। এখনো আমার গা কাঁপছে। জল খান, জল খেলে ভয়টা কমবে। সুধাকান্ত বাবু কাঁসার গ্লাসে করে পানি নিয়ে এলেন। খাটাস নামক জন্তুটি আরো একবার রক্ত হিম করা হাসি হাসল। সুধাকান্ত বাবু যদি কিছু না বলতেন
তাহলে ভূতের হাসি শুনেছি এই ধারণা সারা জীবন আমার মনের মধ্যে থাকতো। লোকটার প্রতি এই প্রথম আমার খানিকটা আস্থা হলো। আজগুবি গল্প বলে ভয় দেখানো এই লোকটার ইচ্ছে নয় বলেই মনে হলো। এরকম ইচ্ছা থাকলে এই ভয়ঙ্কর হাসির কারণ সম্পর্কে সে চুপ করে থাকত। সুধাকান্ত বাবু বললেন, ওই মেয়েটার কথা শুনবেন? হ্যাঁ, শোনা যেতে পারে। তবে আমি নিজে অবিশ্বাসী ধরনের মানুষ। কাজেই গল্পের মাঝখানে যদি হেসে ফেলি, কিছু মনে করবেন না। এই গল্পটা কাউকে বলতে ভালো লাগে না। অবশ্য অনেককে বলেছি, এখানকার সবাই জানে। আপনার গল্প এখানকার সবাই বিশ্বাস করেছে? সুধাকান্তবাবু গম্ভীর গলায় বললেন, আমি যদি এখানকার কাউকে একটা মিথ্যা কথাও বলি, এরা বিশ্বাস করবে। এরা আমাকে সাধু বাবা বলে ডাকে। আমি আমার এই দীর্ঘ জীবনে কোনো মিথ্যা কথা বলেছি বলে মনে পড়ে না। আমি থাকি একা একা। আমার প্রয়োজনও সামান্য। মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজন এবং স্বার্থের কারণে। আমার সেই সমস্যা নেই। এইসব থাক, আমি বরং গল্পটা বলি। বলুন। ভেতরে গিয়ে বসবেন? এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে। অগ্রহায়ণ মাস, হিম পড়ে। আমার অসুবিধা হচ্ছে না, এখানেই বরং ভালো লাগছে। গ্রামে তেমন আসা হয় না। আপনি শুরু করুন। সুধাকান্তবাবু গল্প শুরু করতে গিয়েও শুরু করলেন না। হঠাৎ যেন একটু অন্যরকম হয়ে গেলেন। যেন তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু দেখতে চেষ্টা করছেন। খসখস শব্দ হলো। নতুন কাপড় পরে হাঁটলে যেমন শব্দ হয়, সেরকম। তার প্রায় সঙ্গে সঙ্গেই কাঁচের চুড়ির টুংটুং শব্দের মতো শব্দ। আমি বললাম, কি ব্যাপার বলুন তো? সুধাকান্তবাবু ফ্যাকাশে মুখে হাসলেন। আমি বললাম, কিসের শব্দ হলো? তিনি নিচু গলায় বললেন, ও কিছু না, আপনি গল্প শুনুন। আজ ঘুমিয়ে কাজ নেই, আসুন গল্প করে রাত পার করে দেই। গা ছমছমে পরিবেশ। বাড়ির লাগোয়া ঝাঁকড়া কামিনী গাছ থেকে কামিনী ফুলের নেশা ধরানো গন্ধ আসছে। কুয়ার আশেপাশে অসংখ্য জোনাকি জ্বলছে নিচ্ছে। উঠোনের চুলা থেকে ভেসে আসছে পোড়া কাঠের গন্ধ। আকাশ ভরা নক্ষত্রবীথি। সুধাকান্তবাবু গল্প শুরু করলেন। যুবক বয়স থেকেই আমাকে সবাই ডাকতো সাধু বাবা। যদিও ঠিক সাধু বলতে যা বোঝায় আমি তা নই। তবে প্রকৃতিটা একটু ভিন্ন ছিল। সবকিছু থেকে নিজেকে দূরে দূরে রাখার স্বভাব ছিল আমার। শ্মশান, কবরস্থান এইসব আমাকে ছোটবেলা থেকেই আকর্ষণ করত। অল্প বয়স থেকেই শ্মশান এবং কবরস্থানের আশেপাশে ঘুরঘুর করতাম। আমার বাবা শ্যামাকান্ত ভৌমিক তখন জীবিত। আমার মতিগতি দেখে অল্প বয়সেই আমার বিবাহ ঠিক করলেন। পাশের গ্রামের মেয়ে, ভবানী মিত্র মহাশয়ের প্রথমা কন্যা আরতি। খুবই রূপবতী মেয়ে। গ্রামাঞ্চলে এরকম মেয়ে সচরাচর দেখা যায় না। আমি বিবাহ করতে রাজি হলাম। কথাবার্তা পাকাপাকি হয়ে যাবার পর একটা দুর্ঘটনায় মেয়েটা মারা যায়। কি দুর্ঘটনা? সাপের কামড়। আমাদের এই অঞ্চলে সাপের খুব উপদ্রব আছে, বিশেষ করে কেউটে সাপ। তারপর কি হলো বলুন। মেয়েটির মৃত্যুতে খুব শোক পেলাম। প্রায় মাথা খারাপের মতো হয়ে গেল। কিছুই ভালো লাগে না। রাত বিরাতে শ্মশানে গিয়ে বসে থাকি। সমাজ, সংসার কিছুতেই মন বসে না। গভীর বৈরাগ্য। কিছুদিন সাধু সন্ন্যাসীর খোঁজ করলাম। ইচ্ছা ছিল উপযুক্ত গুরুর সন্ধান পেলে মন্ত্র নেব। তেমন কাউকে পেলাম না। আমার বাবা অন্যত্র আমার বিবাহের চেষ্টা করলেন। আমি রাজি হলাম না। ঈশ্বরের ইচ্ছা না যে আমি সংসারের বন্ধনে আটকা পড়ি। পরিবারের অন্যরাও চেষ্টা করলেন, আমি সম্মত হলাম না। এসব আমার প্রথম জীবনের কথা। না বললে আপনি গল্পটা ঠিক বুঝতে পারবেন না। আপনি কি বিরক্ত হচ্ছেন? আমি বললাম, না, বিরক্ত হব কেন? সুধাকান্তবাবু বললেন, প্রথম যৌবনের কথা সবাই খুব আগ্রহ করে বলে। আমি বলতে পারি না। আপনি তো ভালোই বলছেন, থামবেন না, বলতে থাকুন। সুধাকান্তবাবু আবার শুরু করলেন। এরপর অনেক বছর কাটলো। শ্মশানে শ্মশানে ঘুরতাম বলেই বোধহয় ঈশ্বর আমার ঘরটাকেই শ্মশান করে দিলেন। পুরোপুরি একা হয়ে গেলাম। মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়। আমিও মানিয়ে নিলাম। আমার প্রকৃতির মধ্যে এক ধরনের একাকিত্ব ছিল।
কাজেই আমার খুব অসুবিধা হলো না। এখন আমি মূল ঘটনায় চলে আসব। তার আগে আপনি কি চা খাবেন? জি না। খান না একটু চা, ভালো লাগবে। আমার মনে হলো ভদ্রলোকের নিজেরই চা খেতে ইচ্ছে হচ্ছে। আমি বললাম, ঠিক আছে বানান। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্য। ভিতরে গিয়ে বসবেন? জি না, এখানেই ভালো লাগছে। চা শেষ করার পর দ্বিতীয় দফায় গল্প শুরু হলো। এইখানে আমি একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। আমার কাছে মনে হলো ভদ্রলোকের গলার স্বর পাল্টে গেছে। আগে যে স্বরে কথা বলছিলেন, এখন সেই স্বরে বলছেন না। একটা পরিবর্তন হয়েছে। আমার মনের ভুলও হতে পারে। অনেক সময় পরিবেশের কারণে সবকিছু অন্যরকম মনে হয়। সুধাকান্তবাবু বলতে শুরু করলেন। গত বৎসরের কথা, কার্তিক মাস। আমি বাড়ি ফিরছি। রাত প্রায় ১০টা কিংবা তার চেয়ে বেশি হতে পারে। আমার ঘড়ি নেই, সময়ের হিসাব ঠিক থাকে না। আমি সুধাকান্তবাবুকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার স্কুল তো নিশ্চয়ই ৪টা-৫টার দিকে ছুটি হয়। এত রাতে ফিরছিলেন কেন? সুধাকান্তবাবু নিচু গলায় বললেন, রোজই এই সময় বাড়ি ফিরি। সকাল সকাল বাড়ি ফেরার কোনো উৎসাহ বোধ করি না। পাবলিক লাইব্রেরি আছে, ওইখানে পত্রিকা টত্রিকা পড়ি, গল্পের বই পড়ি। বলুন তারপর কি হলো? তারিখটা হলো ১২ই কার্তিক, সোমবার। আমি মানুষ হিসেবে বেশ সাহসী। রাত বিরাতে একা একা ঘোরাফেরা করি। ওই রাতে রাস্তায় নেমেই আমার ভয় ভয় করতে লাগলো। কি জন্যে ভয় করছে সেটাও বুঝলাম না। তখন মনে হলো রাস্তায় একটা পাগলা কুকুর বের হয়েছে। ভয়টা বোধহয় ওই কারণেই। আমি একটা লাঠি হাতে নিলাম। শুক্লপক্ষের রাত, ফকফকা জ্যোৎস্না, তবুও পরিষ্কার সবকিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা। কার্তিক মাসের শেষে এদিকে বেশ কুয়াশা হয়। নদীর কাছাকাছি আসতেই কুকুরটাকে দেখলাম। গাছের নিচে শুয়েছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো এবং পিছনে পিছনে আসতে লাগলো। মাঝে মাঝে চাপা শব্দ করছে। পাগলা কুকুর পিছনে পিছনে আসছে, আমিও এগুচ্ছি। ব্যাপারটা খুব ভয়াবহ। যে কোনো মুহূর্তে এই কুকুর ছুটে এসে কামড়ে ধরতে পারে। আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম। ঢিল ছুঁড়লাম, লাঠি দিয়ে ভয় দেখালাম। কুকুর নড়ে না, দাঁড়িয়েই থাকে, চাপা শব্দ করতে থাকে। আমি হাঁটতে শুরু করলেই সেও হাঁটতে শুরু করে। যাই হোক, আমি কোনো ক্রমে নদীর পাড়ে এসে পৌঁছলাম। তখন আমার খানিকটা সাহস ফিরে এলো, কারণ পাগলা কুকুর পানিতে নামে না। পানি দেখলেই এরা ছুটে পালায়। অদ্ভুত কাণ্ড, কুকুর পানি দেখে ছুটে পালালো না, আমার পিছনে পিছনে পানিতে নেমে পড়ল। আমার বিস্ময়ের সীমা রইল না। আমি নদীর ওপারে উঠলাম, কুকুরটাও উঠল। আর ঠিক তখন একটা ব্যাপার ঘটল। সুধাকান্তবাবু থামলেন। একটু বিরক্ত গলায় বললাম, আপনি জটিল জায়গাগুলিতে দয়া করে থামবেন না, গল্পের মজা নষ্ট হয়ে যায়। সুধাকান্তবাবু বললেন, এটা কোনো গল্প না। ঘটনাটা কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, তাই থেমেছি। আপনি মোটামুটিভাবে বলুন, আমি বুঝে নিব। কুকুরটা আমার খুব কাছাকাছি চলে এলো। পাগলা কুকুর, আপনি খুব কাছ থেকে দেখেছেন কিনা আমি জানি না। ভয়ঙ্কর দৃশ্য। সারাক্ষণ হাঁ করে থাকে, মুখ দিয়ে লালা পড়ে, চোখের দৃষ্টিটাও অন্যরকম। আমি ভয়ে কাঠ হয়ে গেছি। ছুটে পালাবো বলে ঠিক করেছি। ঠিক তখন কুকুরটা কেন জানি ভয় পেয়ে গেল। অস্বাভাবিক ভয়। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। চাপা আওয়াজটা তার গলায় আর নেই। সে ঘেউ ঘেউ করছে। আমার মনে হলো সে কুকুরের ভাষায় আমাকে কি যেন বলার চেষ্টা করছে। এরকম চলল মিনিট ৫। তারপরই সে নদীতে ঝাঁপিয়ে পড়ল, সাঁতরে ওপারে চলে গেল। পুরোপুরি কিন্তু গেল না, ওপারে দাঁড়িয়ে রইল এবং ক্রমাগত ডাকতে থাকলো। তারপর আমি একটা সিগারেট ধরালাম। তখন আমি ধূমপান করতাম, মাস ৩ হলো ছেড়ে দিয়েছি। যাই হোক, সিগারেট ধরাবার পর ভয়টা পুরোপুরি কেটে গেল। হাত থেকে লাঠি ফেলে দিলাম,
বাড়ির দিকে রওনা হব বলে ভাবছি, হঠাৎ মনে হলো নদীর ধার ঘেঁষে বড় হওয়া ঘাসগুলোর মাঝখান থেকে কি যেন একটা নড়ে উঠল। আপনি আবার ভয় পেলেন? না, ভয় পেলাম না। একবার ভয় কেটে গেলে মানুষ চট করে আর ভয় পায় না। আমি এগিয়ে গেলাম। কুকুরটা তখনও আছে? হ্যাঁ, আছে। তারপর বলুন। কাছাকাছি এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ের ডেড বডি। 11-12 বছর বয়স, পরনে ডোরাকাটা শাড়ি। বলেন কি আপনি? যা দেখলাম তাই বলছি। মেয়েটা যে মরে আছে তা বুঝলেন কি করে? যে কেউ বুঝবে। মেয়েটা মরে শক্ত হয়ে আছে, হাত মুঠিবদ্ধ করা, মুখের কষে রক্ত জমে আছে। কি সর্বনাশ! আমি দীর্ঘ সময় মেয়েটার সামনে দাঁড়িয়ে রইলাম। ভয় পেলেন না? না, ভয় পেলাম না। আপনাকে তো আগেই বলেছি, একবার ভয় পেলে মানুষ দ্বিতীয়বার চট করে ভয় পায় না। তারপর কি হলো বলুন? মনটা খুবই খারাপ হয়ে গেল। বাচ্চা একটা মেয়ে এইভাবে মরে পড়ে আছে, কেউ জানছে না। কিভাবে না জানি বেচারি মরল। ডেড বডি এখানে ফেলে রেখে যেতেও ইচ্ছে করলো না। ফেলে রেখে গেলে শিয়াল কুকুরে ছিঁড়ে খুঁড়ে খাবে। আমার মনে হলো এই মেয়েটাকে নিয়ে যাওয়া উচিত। আশ্চর্য তো! আশ্চর্যের কিছু নেই। আমার অবস্থায় পড়লে আপনিও ঠিক তাই করতেন। না, আমি তা করতাম না। চিৎকার করে লোক ডাকাডাকি করতাম। আশেপাশে কোনো বাড়িঘর নেই, কাকে ডাকতেন আপনি? তারপর কি হলো বলুন। সুধাকান্ত বাবু বললেন, আপনি আমাকে একটা সিগারেট দিন, সিগারেট খেতে ইচ্ছে করছে। আমি সিগারেট দিলাম। বৃদ্ধ সিগারেট ধরিয়ে খক খক করে কাশতে লাগলেন। আমি বললাম, তারপর কি হলো বলুন। সুধাকান্ত বাবু বললেন, ঘটনাটা এখানে শেষ করে দিলে কেমন হয়? আমার কেন জানি আর বলতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও বলুন, এখানে গল্প শেষ করার প্রশ্নই ওঠে না। এটা গল্প না। গল্প না যে তা বুঝতে পারছি। তারপর বলুন আপনি কি করলেন? মেয়েটাকে তুললেন? হ্যাঁ, তুললাম। কেন তুললাম সেটাও আপনাকে বলি। একটা অপরিচিত মেয়ের শবদেহ কেউ চট করে কোলে তুলে নিতে পারে না। আমি এই কাজটা করলাম কারণ এই বালিকার মুখ দেখতে অবিকল। সুধাকান্তবাবু থেমে গেলেন। আমি বললাম, মেয়েটি দেখতে ওই মেয়েটির মতো যার সঙ্গে আপনার বিয়ের কথা হয়েছিল। আরতি? হ্যাঁ, আরতি। আপনার স্মৃতিশক্তি তো খুব ভালো। আপনি আপনার গল্পটা বলে শেষ করুন। মেয়েটি দেখতে অবিকল আরতির মতো। আমি মাটি থেকে তাকে তুললাম। মরা মানুষের শরীর ভারী হয়ে যায় লোকে বলে। আমি দেখলাম মেয়েটার শরীর খুব হালকা। একটা কথা বলতে ভুলে গেছি। মেয়েটাকে তোলার সঙ্গে সঙ্গে কুকুরটা চিৎকার বন্ধ করে দিল। আমার মনে হলো চারদিকে হঠাৎ কেমন অস্বাভাবিক নীরব হয়ে গেছে। আমি মেয়েটাকে নিয়ে রওনা করলাম। আপনার ভয় করলো না? না, ভয় করেনি। মেয়েটার জন্য মমতা হচ্ছিল। আমার চোখে প্রায় পানি এসে গিয়েছিল। কার না কার মেয়ে কোথায় এসে মরে পড়ে আছে। বাড়িতে এসে পৌঁছলাম। মনে হচ্ছে নিশুতি রাত। আমি কোলে করে একটা মৃত বালিকা নিয়ে এসেছি, অথচ আমার মোটেও ভয় করছে না। আমি মেয়েটিকে ঘাড়ের উপর শুইয়ে রেখেই তালা খুলে ঘরে ঢুকলাম। তখন কেন জানি বুকটা কেঁপে উঠল। হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ভাবলাম ঘর অন্ধকার বলেই এরকম হচ্ছে। আলো জ্বাললেই ভয় কেটে যাবে। মেয়েটাকে আমি বিছানায় শুইয়ে দিলাম। খাটের নিচে হ্যারিকেন থাকে। আমি হ্যারিকেন বের করলাম। ভয়টা কেন জানি ক্রমেই বাড়তে লাগলো। মনে হলো ঘরের বাইরে অনেকেই দাঁড়িয়ে আছে, অবাক হয়ে আমার কাণ্ড কারখানা দেখছে। যেন আমার সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছে। আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ছোট পিসি, কেউ বাদ নেই। ওরা যে নিজেদের মধ্যে ফিসফিস করছে তাও আমি শুনতে পাচ্ছি। হ্যারিকেন জ্বালাতে অনেক সময় লাগলো। হাত কেঁপে যায়, দেশলাইয়ের কাঠি নিভে যায়, সলতায় আগুন ধরতে চায় না।
টপ টপ করে আমার গা দিয়ে ঘাম ঝরছে। শেষ পর্যন্ত হ্যারিকেন জ্বলল। আমার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো। আমি খাটের দিকে তাকালাম। এটা আমি কি দেখছি? এটা কি সম্ভব? এসব কি? আমি দেখলাম মেয়েটা খাটের উপর বসে আছে। বড় বড় চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। মনে হলো মাথা ঘুরে পড়ে যাচ্ছি। স্পষ্ট শুনলাম উঠোন থেকে ভয়ার্ত গলায় আমার বাবা ডাকছেন, ও সুধাকান্ত, সুধাকান্ত, তুই বেরিয়ে আয়। ও সুধাকান্ত, তুই বেরিয়ে আয়। ও বাপধন, তুই বেরিয়ে আয়। আমি বেরিয়ে আসতে চাইলাম, পারলাম না। পা যেন মাটির সঙ্গে গেঁথে গেছে। সমস্ত শরীর পাথর হয়ে গেছে। আমি মেয়েটির উপর থেকে চোখ সরিয়ে নিতে পারলাম না। মেয়েটি একটু যেন নড়ে উঠল। কিশোরীদের মতো নরম ও কোমল গলায় একটু টেনে টেনে বলল, তুমি একা একা থাকো? বড় মায়া লাগে গো। কতবার ভাবি তোমারে দেখতে আসবো। তুমি কি আমারে চিনতে পারছো? আমি আরতি গো, আরতি। তুমি কি আমারে চিনছো? আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম, হ্যাঁ। তোমার জন্য বড় মায়া লাগে গো, বড় মায়া লাগে। একা একা তুমি থাকো, বড় মায়া লাগে। আমি কত ভাবি তোমার কথা, তুমি ভাবো না? আমি যন্ত্রের মতো বললাম, ভাবি। আমার মনে হলো বাড়ির উঠোনে আমার সমস্ত মৃত আত্মীয় স্বজন ভিড় করেছে। 8 বছর বয়সে আমার একটা বোন পানিতে পড়ে মারা গিয়েছিল। সেও ব্যাকুল হয়ে ডাকছে, ও দাদা, তুই বেরিয়ে আয় দাদা। আমার ঠাকুরমার ভাঙা ভাঙা গলাও শুনলাম, ও সুধাকান্ত, সুধাকান্ত। খাটের উপর বসে থাকা মেয়েটা বলল, তুমি ওদের কথা শুনতেছো কেন গো? এতদিন পরে তোমার কাছে আসলাম, আমার মনটা তোমার জন্য কান্দে। ও গো, তুমি আমার কথা ভাবো না? ঠিক করে বলো, ভাবো না? ভাবি। ও গো, আমার গায়ে হাত দিয়ে বলো। আমি একটা ঘোরের মধ্যে আছি। সবটাই মনে হচ্ছে স্বপ্ন। স্বপ্নে সবই সম্ভব। আমি মেয়েটির গা স্পর্শ করার জন্য এগুলাম। তখনই আমার মৃতা মা উঠোন থেকে চেঁচিয়ে বললেন, খবরদার সুধাকান্ত, খবরদার। আমার ঘোর কেটে গেল। এ আমি কি করছি? আমি হাতে ধরে রাখা হ্যারিকেন ছুঁড়ে ফেলে ঘর থেকে ছুটে বেরোতে গেলাম। খাটের উপর বসে থাকা মেয়েটি পিছন থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার ডান পায়ের গোড়ালি কামড়ে ধরল। ভয়াবহ কামড়। মনে হলো পায়ের হাড়ে সে দাঁত ফুটিয়ে দিয়েছে। সে হাত দিয়ে আমাকে ধরল না, কামড়ে ধরে রাখলো। আমি প্রাণপণ চেষ্টা করলাম বেরিয়ে যেতে, কিছুতেই পারলাম না। এতটুকু একটা মেয়ে, কি প্রচণ্ড তার শক্তি! আমি প্রাণপণে চেঁচালাম, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। তখন একটা ব্যাপার ঘটল। মনে হলো কালো একটা কি যেন উঠোন থেকে ঘরের ভিতর ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ল মেয়েটির উপর। চাপা গর্জন শোনা যেতে লাগলো। মেয়েটি আমাকে ছেড়ে দিল। আমি পা টানতে টানতে উঠোনে চলে এলাম। উঠোনে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভিতরে ধস্তাধস্তি হচ্ছে। ধস্তাধস্তি হচ্ছে ওই পাগলা কুকুর এবং মেয়েটার মধ্যে। মেয়েটা তীব্র গলায় বলছে, ছাড় আমাকে, ছাড়। কুকুরটা ক্রুদ্ধ গর্জন করছে। সেই গর্জন ঠিক কুকুরের গর্জনও নয়, অদেখা ভুবনের কোনো পশুর গর্জন। সেই গর্জন ছাপিয়েও মেয়েটির গলার স্বর শোনা যাচ্ছে, আমারে খাইয়া ফেলতাছে, ওগো তুমি কই, আমারে খাইয়া ফেলতাছে। সুধাকান্ত বাবু থামলেন। আমি বললাম, তারপর? তিনি জবাব দিলেন না। আমি আবার বললাম, তারপর কি হলো সুধাকান্ত বাবু? তিনি আমার দিকে তাকালেন, যেন আমার প্রশ্নই বুঝতে পারছেন না। আমি দেখলাম তিনি থরথর করে কাঁপছেন। আমি বললাম, কি হলো সুধাকান্ত বাবু? তিনি কাঁপা গলায় বললেন, ভয় লাগছে, দেয়াশলাইটা একটু জ্বালান তো। আমি দেয়াশলাই জ্বালালাম। সুধাকান্ত বাবু তার পা বের করে বললেন, দেখুন, কামড়ের দাগ দেখুন। আমি গভীর ক্ষত চিহ্নের দিকে তাকিয়ে রইলাম। সুধাকান্ত বাবু বললেন, ও এখনো আসে,
বাড়ির পিছনে থপথপ করে হাঁটে, নিঃশ্বাস ফেলে, জানালার পাট হঠাৎ করে বন্ধ করে দিয়ে ভয় দেখায়, হাসে, নাকি সুরে কাঁদে। এক একদিন খুব বিরক্ত করে, তখন ওই কুকুরটাও আসে, হুটোপুটি শুরু হয়ে যায়। সাধারণত কৃষ্ণপক্ষের রাতেই বেশি হয়। আমি বললাম, এটা কি কৃষ্ণপক্ষ? সুধাকান্ত বাবু বললেন, না, চাঁদ দেখতে পাচ্ছেন না? আমি বললাম, আপনি তো ভাই ভয়াবহ গল্প শোনালেন, আমি তো এখন রাতে ঘুমোতে পারবো না। ঘুমানোর দরকার নেই, কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, চাঁদ ডুবে গেছে, দেখছেন না? আমি ঘড়ি দেখলাম, 4:20। সত্যি সত্যি রাত শেষ হয়ে গেছে। সুধাকান্ত বাবু বললেন, চা খাওয়া যাক, কি বলেন? হ্যাঁ, খাওয়া যাক। তিনি চুলা ধরিয়ে কেটলি বসিয়ে দিয়ে নিচু গলায় বললেন, বড় বিরক্ত করে, মাঝে মাঝে ঢিল মারে টিনের চালে, থু থু করে থুথু ফেলে, ভয় করে। রাত বিরাতে বাথরুম যেতে হলে হাতে জ্বলন্ত আগুন নিয়ে যেতে হয়। গলায় এই দেখুন একটা অষ্টধাতুর কবচ, কোমরে সব সময় একটা লোহার চাবি বাঁধা, তবু ভয় কাটে না। বাড়ি ছেড়ে চলে যান না কেন? কোথায় যাব বলেন, পূর্বপুরুষের ভিটে। কাউকে সঙ্গে এনে রাখেন না কেন? কেউ থাকতে চায় না রে ভাই, কেউ থাকতে চায় না। সুধাকান্তবাবু চায়ের কাপ হাতে তুলে দিলেন, চুমুক দিতে যাবে তখনই বাড়ির একটা কপাট শব্দ করে নড়ে উঠল। আমি চমকে উঠলাম। হাওয়ার কোনো বংশও নেই, কপাটে শব্দ হয় কেন? আমি সুধাকান্ত বাবুর দিকে তাকালাম। তিনি সহজ গলায় বললেন, ভয়ের কিছু নেই, চা খান, কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। বাড়ির পিছনের বনে খচমচ শব্দ হচ্ছে। আসলে আমি অস্থির বোধ করছি। এই অবস্থা হবে জানলে কে আসতো এই লোকের কাছে? আমার ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই। সুধাকান্ত বাবু বললেন, ভয় পাবেন না। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি, তিনি এক মনে মন্ত্র আওড়াতে লাগলেন। নিশ্চয়ই ভূত তাড়ানো মন্ত্র। আমি খুব চেষ্টা করলাম ছোটবেলায় শেখা আয়াতুল কুরসি মনে করতে, কিছুতেই মনে পড়ল না। মাথা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে, ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না। মনে হচ্ছে বাতাসের অক্সিজেন হঠাৎ করে অনেকখানি কমে গেছে। ভয় নামক ব্যাপারটি যে কত প্রবল এবং কি রকম সর্বগ্রাসী তা এই প্রথম বুঝলাম। একসময় ভোর হলো, ভোরের পাখি ডাকতে লাগলো, আকাশ ফর্সা হলো। তাকিয়ে দেখি গায়ের পাঞ্জাবি ভিজে জবজব করছে। আমার মামাতো ভাইয়ের বিয়েটা শেষ পর্যন্ত হলো না। মেয়ে কিছুতেই কবুল বলল না। যতবার বলা হলো, মা বলো কবুল, ততবারই মেয়ে কঠিন গলায় বলল, না। আমি ছেলের পক্ষের সাক্ষীদের একজন, বড় বিব্রত বোধ করতে লাগলাম। মেয়ের এক খালা বললেন, আপনারা একটু পরে আবার আসুন, বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, মন টন খারাপ, বুঝতেই পারছেন। আমরা চলে এলাম। ঘন্টাখানেক পর আবার গেলাম। বলা হলো, মা বলো তো কবুল। মেয়েটি অস্ফুট গলায় কি জানি বলল। মেয়ের খালা বললেন, এই তো বলেছে, মেয়ে মানুষ চিৎকার করে বলবে নাকি? আমি শুনেছি পরিষ্কার বলেছে। এখন যান, ছেলের কবুল নিয়ে আসুন। আমি দৃঢ় গলায় বললাম, আমি কিচ্ছু শুনতে পাইনি, পরিষ্কার করে বলতে হবে। উকিল বললেন, মা বলো কবুল। মেয়েটি এবার স্পষ্ট করে বলল, না, বলেই তীব্র চোখে আমার দিকে তাকালো। সেই চোখের রাগ ছিল, ঘৃণা ছিল, কিঞ্চিত অভিমানও ছিল। যেন সে বলছে, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? তোমাদের পায়ে পড়ি, দয়া করে আমাকে মুক্তি দাও। আমি বললাম, বিয়ের ব্যাপারটা আপাতত বন্ধ থাকুক, শোকের ধাক্কাটা কমুক, তারপর দেখা যাবে। আমরা চলে এলাম। মফস্বলের ওই শহরের সাথে কোন রকম সম্পর্ক রইল না, তবে শহরটার স্মৃতি আমার মনে কাঁটার মতো বিঁধে রইল। স্মৃতির সবটুকুই গভীর বেদনার। আমার মামা ওখান থেকে ফিরে আসার পরপরই মায়োকার্ডিয়াক ইনফ্রাকশনে মারা গেলেন। ছেলের বউ দেখার খুব শখ ছিল, সেই শখ মিটল না। মামাতো ভাইটিও বিয়ে করতে রাজি হলো না। বিচিত্র কারণে সে ওই মেয়েটির ছবি বুকে পুষতে লাগলো। শুধুমাত্র তার মুখের দিকে তাকিয়েই আবার বছরখানেক পর গেলাম ওই শহরে।
শুনলাম মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলে ডাক্তার। সুধাকান্ত বাবুর সঙ্গেও দেখা হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি আমাকে চিনতেই পারলেন না। যখন বললাম আপনার সঙ্গে একবার সারা রাত কাটালাম, আপনার কিছুই মনে নেই, তিনি বললেন, ও আচ্ছা, মনে পড়েছে। তার চোখ মুখ দেখেই বুঝলাম কথাগুলি তিনি ভদ্রতা করেই বললেন। আসলে কিছুই মনে পড়েনি। ভদ্রলোক আমাকে ভুলে গিয়েছেন ঠিকই, কিন্তু আমি তাকে মনে রেখেছি এবং বেশ ভালোভাবেই মনে রেখেছি। তার বিচিত্র অভিজ্ঞতার কথা প্রায়ই মনে হতো। সেই অভিজ্ঞতায় আমারও কিছু অংশ আছে। কপাটের শব্দ আমি নিজের কানে শুনে এসেছি। বাতাস নেই, কিচ্ছু নেই, অথচ শব্দ করে কে যেন কপাট বন্ধ করলো। কাঁচের চুড়ির শব্দ, বাড়ির পিছনে খচখচ আওয়াজ, সবই আমার নিজের কানে শোনা। সুধাকান্ত বাবুর এই গল্প অনেকের সঙ্গেই করেছি, খুব আগ্রহ নিয়েই করেছি। ঝড় বৃষ্টির রাতে যখনই ভূতের গল্পের আসর বসেছে, আমি এই গল্প বলেছি। তবে গল্প তেমন জমাতে পারিনি। আমি যেমন অভিভূত হয়েছিলাম, আমি লক্ষ্য করেছি আমার গল্পের শ্রোতারা তার ১০০ ভাগের ১ ভাগও হয় না। অথচ আমি নিজে খুব ভালো গল্প বলতে পারি। হয়তো পরিবেশ একটা ব্যাপার। সুধাকান্ত বাবুর বাড়িতে আধো জ্যোৎস্নায় যে পরিবেশটা তৈরি হয়েছিল, ঢাকা শহরের ড্রয়িং রুমে সেই পরিবেশ তৈরি করা সম্ভব নয়। তবু এটি আমার একটি প্রিয় গল্প। যতবার এই গল্প বলেছি, ততবার ওই রাতের কথা মনে পড়েছে। এক ধরনের শিহরণ বোধ করেছি। বছর ৩ পরের কথা। সন্ধ্যা ৭টার মতো বাজে, একটা সেমিনার টক তৈরি করছি। বিষয়, পরিবেশ দূষণে পলিমারের ভূমিকা। চারদিকে কাগজপত্র, চার্ট, গ্রাফ নিয়ে বসেছি। সব এলোমেলো অবস্থায় আছে। ঠিক করে রেখেছি কাজ শেষ না করে উঠব না। মার্ফিস ল বলে একটা ব্যাপার আছে। মার্ফিস ল বলে, এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। আমার বেলাও তাই হলো। একের পর এক সমস্যা হতে লাগলো। লিখতে গিয়ে দেখি বল পয়েন্টে কালি আসছে না। কালির কলম নিয়ে দেখা গেল ঘরে কালি নেই। একের পর এক টেলিফোন আসতে লাগলো। আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই এতদিন থাকতে আজই ব্যস্ত হয়ে উঠলেন আমার সঙ্গে কথা বলার জন্য। তাদের কথাও দেখি অনেক জমে আছে। কিছুতেই শেষ হয় না। আমি টেলিফোন রিসিভার উঠিয়ে রাখলাম। দোকান থেকে ১ ডজন বল পয়েন্ট আনিয়ে বসলাম। আর তখন আমার বড় মেয়ে বলল, বাবা, একজন লোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাকে না বলেছি কেউ এলে বলবে আমি বাসায় নেই। আমার মেয়ে বলল, আমি মিথ্যা বলতে পারি না বাবা। মিথ্যা কথা বলতে পারো না মানে? আমার তো ধারণা তুমি সারাক্ষণই মিথ্যা কথা বলো। মঙ্গলবারে বলি না, মঙ্গলবার হচ্ছে সত্য দিবস। অনেক কষ্টে রাগ সামলালাম। কিছুদিন আগে কি একটা নাটকে দেখিয়েছে মঙ্গলবার সত্য দিবস। সেদিন মিথ্যা কথা বলা যাবে না। আমি মনের বিরক্তি চেপে রেখে বসার ঘরে ঢুকলাম। অপরিচিত এক ভদ্রলোক বসে আছেন। অসম্ভব রোগা, লম্বা একজন মানুষ, যাকে দেখলেই সরল রেখার কথা মনে হয়। এই গরমে গলায় একটা মাফলার, চোখে মোটা চশমা। ভদ্রলোক বসে আছেন মূর্তির মতো, মনে হচ্ছে ধ্যানে বসেছেন। ভদ্রলোকের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে। লম্বাটে মুখ, দাড়ি আছে, চুল লম্বা। দাড়ি, চুল, পরনের কালো কোট সবই কেমন যেন এলোমেলো। প্রথম দর্শনে মনে হয় ভবঘুরে ধরনের কেউ। তবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এই ভাবটা চলে যায়। মনে হয় লাজুক ধরনের একজন মানুষ এসেছেন। যে কোনো কারণেই হোক, মানুষটা বিব্রত বোধ করছেন। আমি বললাম, আপনি কি আমার কাছে এসেছেন? ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, জি। আজ আমি একটা বিশেষ কাজে ব্যস্ত। আপনি কি অন্য একদিন আসতে পারেন? জি, পারি। তাহলে তাই করুন। জি, আচ্ছা। বলেই ভদ্রলোক আবার বসে পড়লেন। আমি বিস্মিত হয়ে তাকালাম। ভদ্রলোক বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি বোধহয় লক্ষ্য করেননি। আমি সঙ্গে ছাতা আনিনি, বৃষ্টিটা কমলেই চলে যাব। আমি ফিরে এসে আমার কাজে মন দিলাম। ৩ ঘন্টা একনাগাড়ে কাজ করলাম। অসাধ্য সাধন যাকে বলে। আর কোনো ঝামেলা হলো না। মার্ফি সাহেবের আইন দেখা যাচ্ছে সব সময় কাজ করে না। আমি ভুলেই গেলাম যে বসার ঘরে একজন ভদ্রলোক বসে আছেন। কী কারণে যেন বসার ঘরে গিয়েছি।
ভদ্রলোককে দেখে চমকে উঠলাম। আপনি আছেন এখনো? জি। বৃষ্টি তো থেমে গেছে। তা গেছে, কিন্তু কাউকে কিছু না বলে যাই কি করে? আমি লজ্জিত বোধ করলাম। ভদ্রলোক দীর্ঘ সময় একা একা বসে আছেন। বসার ঘরে কেউ আসেনি, কারণ আমার টিভি শোবার ঘরে। সবাই টিভির সামনে চোখ বড় বড় করে বসে আছে। টিভিতে নিশ্চয়ই কোনো নাটক হচ্ছে। আমি বললাম, আপনাকে কি ওরা চা দিয়েছে? জি না। চা খাবেন এক কাপ? আরেকদিন যখন আসবো তখন খাবো। আমি বললাম, আরেকদিন আসার দরকার নেই, আজই বলে ফেলুন। চট করে কি বলতে পারবেন? না, পারবো না, আরেকদিন আসবো। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মেসির আলী। আমি কি আপনাকে চিনি? জি না, চেনার কোনো কারণ নেই। আমি অ্যাবনর্মাল সাইকোলজি বিষয়ে পড়াশোনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম শিক্ষক। আমার সঙ্গে আপনার যোগাযোগের কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আরেকদিন যখন আসবো আপনাকে বুঝিয়ে বলবো। আজ যাই, রাত হয়ে গেছে। ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে বেশ আত্মভোলা লোক বলেও মনে হলো। একটা পলিথিনের ব্যাগ ফেলে গেছেন। ব্যাগে একটা পাউরুটি এবং ছোট ছোট দুটো কলা। মনে হচ্ছে ভদ্রলোকের সকালবেলার নাস্তা। আমি বুঝতে পারলাম না অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক আমার কাছে ঠিক কি চান। আমার আচার আচরণে অস্বাভাবিক কিছু নেই তো? রহস্যটা কি? এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ূন আহমেদের গল্প বৃহন্নলার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। ভুল ত্রুটি হলে বা কোনো গল্প পাঠের পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।